আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমালে দেশ জুড়ে বৈদ্যুতিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি, মেরামত করে ৯৫% গ্রাহকের কাছে পৌঁছানো গেছে বিদ্যুৎ। পটুয়াখালীর কলাপাড়া রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ জনসভা শেষে ত্রাণ বিতরণ করবেন ক্ষতিগ্রস্তদের মাঝে। এবং হুমায়ুন ফরিদীর জন্মদিনে চ্যানেল আই থেকে স্মারক গ্রন্থ হুমায়ুন ফরিদীর সাধারণ এক অসাধারণ প্রকাশিত ৬০ গুণী ব্যক্তিত্বের স্মৃতিচারণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালে বৈদ্যুতিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। উপকেন্দ্র, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার আর তার ছিঁড়ে যাওয়া সহ সব মিলে আর্থিক মূল্য শত কোটি টাকা ছাড়িয়েছে। এসব ধ্বংসযোগ্য মেরামত করে প্রায় ৯৫% গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঘূর্ণিঝড় রিমালে অন্যান্য সবকিছুর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের স্থাপনা। ছেড়ে গেছে কয়েক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তার, হেলে গেছে অথবা পড়ে গেছে প্রায় ৪,০০০ বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন ছিল উপকূলের ৩ কোটির বেশি গ্রাহক। সব মিলে প্রাথমিক হিসেবে উপকূলের বিদ্যুৎ স্থাপনায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে প্রায় ৩,৮৩৩টি। বিভিন্নভাবে গাছ পড়ে বা ঝড়ে পানির জলোচ্ছ্বাসের কারণে তার ছিঁড়ে গেছে। এরকম প্রায় ৩,০৫৬ কিলোমিটার তার আমাদের ছিঁড়ে যায়। ইনসুলেটর মিটার ক্ষতিগ্রস্ত হয়। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মূল্য আমরা একটা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি। এটা আমাদের হিসাব অনুযায়ী এটা কিন্তু আমরা নির্মাণটা কী পরিমাণ সেটা আমরা হিসাব করে নেই, শুধু ম্যাটেরিয়াল কস্টটা হিসাব করেছি। তাতে দেখা গেছে যে আমাদের প্রায় ১০৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতিতেই কম বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপকূলে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক করে আনতে কাজ করছে ৩০,০০০ বিদ্যুৎ কর্মী। আমরা জনবল মজুদ রাখি। জনবলের মধ্যে আমাদের সমিতির কিন্তু এই দুর্যোগের গেরিলা টিম আছে, সেই টিমের পাশাপাশি সমস্ত লাইনম্যানদেরকে আমরা। প্রাথমিক হিসেবে উপকূলের বিদ্যুৎ স্থাপনায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে প্রায় ৩,৮৩৩টি। বিভিন্নভাবে গাছ পড়ে বা ঝড়ে পানির জলোচ্ছ্বাসের কারণে তার ছিঁড়ে গেছে। এরকম প্রায় ৩,০৫৬ কিলোমিটার তার আমাদের ছিঁড়ে যায়। ইনসুলেটর মিটার ক্ষতিগ্রস্ত হয়। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মূল্য আমরা একটা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি। এটা আমাদের হিসাব অনুযায়ী এটা কিন্তু আমরা নির্মাণটা কী পরিমাণ সেটা আমরা হিসাব করে নেই, শুধু ম্যাটেরিয়াল কস্টটা হিসাব করেছি। তাতে দেখা গেছে যে আমাদের প্রায় ১০৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতিতেই কম বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপকূলে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক করে আনতে কাজ করছে ৩০,০০০ বিদ্যুৎ কর্মী। আমরা জনবল মজুদ রাখি। জনবলের মধ্যে আমাদের সমিতির কিন্তু এই দুর্যোগের গেরিলা টিম আছে, সেই টিমের পাশাপাশি সমস্ত লাইনম্যানদেরকে আমরা প্রস্তুত রাখি। বাড়ি বাড়ি যাইতে হবে, সার্ভিস ড্রপগুলো চেক করতে হবে। এটা ডিটেলস কনজিউমার এন্ডে গিয়ে করাটা একটু সময় সাপেক্ষ। এটা আমাদের এই টিমগুলো মাঠে কাজ করবে। আমরা কোনো কনজিউমারকে বিদ্যুৎবিহীন রাখে আমাদের এই টিমগুলো ঘরে ফিরবে না। এটা আমাদের আরবির পক্ষ থেকে প্রতিশ্রুতি, এটা সরকারের প্রতিশ্রুতি। আমাদের লোডশেডিংয়ের তেমন কোনো প্রবলেম নাই। আমরা মানুষকে এই ঝড়ের কবল থেকে যদি রক্ষা করতে পারি, যে আমাদের বিতরণ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে, এটাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারি, তাহলে আমরা মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন আজ। সকাল ১১টায় হেলিকপ্টার যোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভা করবেন।
সেখানে প্রাথমিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মানুষের হাতে সাহায্য তুলে দেবেন তিনি। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত 3,27,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 235টি বাড়ি সম্পূর্ণ এবং 1,865টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালে কৃষি খাতে 26 কোটি টাকা এবং মৎস্য খাতে 28 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এবারে প্রাক বাজেট 2024-25। বাজেট আসে বাজেট যায়, কিন্তু কিছু কিছু সমস্যার যেন সমাধানই হয় না। নতুন ভবন নির্মাণ কিংবা অবকাঠামোর উন্নয়ন হলেও গুণগত উন্নয়নের অভিযোগ যেন থেকেই যায়। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সংশ্লিষ্টরা বলছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে গবেষণা আর মানব উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে খাতওয়ারি বাজেট বরাদ্দ কত এটা জানা গেলেও জেলা, ইউনিয়ন বা প্রতিষ্ঠান অনুযায়ী বরাদ্দ কত দেয়া হয় তা অস্পষ্ট থেকে যায়। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে বর্তমান নিউ মার্কেট এলাকায় আসে 1955 সালে। মূল ভবনের গ্যালারি হলটি ঝুঁকিপূর্ণ। একই অবস্থা দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্বব্যাংক বলছে 189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ অর্থনীতির আকারের চেয়ে শিক্ষা খাতে বরাদ্দ কম দেয়, বাংলাদেশ তার একটি। শিক্ষা বাজেট বা গবেষণা বাজেট এটা কিন্তু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এখন এই সিস্টেমটাই যদি না থাকে তাহলে আপনি যতই বাজেট দেন না কেন, যেমন এখনকার যে সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আছে, এই অবস্থায় আপনি বাজেট দিলেও দেখা যাবে সেটার আউটকাম আপনি সেভাবে পাবেন না। পুরো কথা হচ্ছে কি, এটাতে সুষম বন্টন হচ্ছে না বা ভালো জায়গায় যাচ্ছে না। তো আলটিমেটলি আপনি যদি দেখেন যে ইফেক্টিভলি হয়তো বা 1% সামথিং যাচ্ছে, তো এটা তো আসলে এখনকার যুগে আপনি মনে করেন এখন আইওটি চলে আসছে, ইন্টারনেট অফ থিংস বা বিগ ডেটা, বা আপনার এখন ব্লু ইকোনমি নিয়ে কথা হচ্ছে, এয়ার ইকোনমি নিয়ে কথা হচ্ছে, বা আপনার সার্কুলার ইকোনমি কথা হচ্ছে, বা ডিজিটাল যে টেকনোলজিগুলো, এগুলো করার জন্য আপনাকে অবশ্যই এডুকেশন অ্যাডভান্সমেন্ট আনতে হবে, এডুকেশন ইনভেস্টমেন্ট করতেই হবে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন অঙ্কের হিসেবে বরাদ্দ বাড়লেও গবেষণা ও মানোন্নয়নে বরাদ্দ কমে আসছে। প্রশিক্ষণের টাকা নেই, পুরাতন বিল্ডিং মেরামতের টাকা নেই, এগুলোতে কোনো টাকা নেই। টাকা হচ্ছে নতুন বিল্ডিং বানানো একটি ইনফ্রাস্ট্রাকচার, আর একটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা শিক্ষকই যে বিশাল এক কর্মচারী গোষ্ঠী, এদের প্রতি বছর যে বেতন বাড়ে, যে ইনফ্লেশন হয় 5% বা 10%, সেই টাকাটা বাড়ে। কিন্তু প্রকৃত অর্থে শিক্ষার্থীর উন্নয়নের জন্য যে টাকা, কোয়ালিটি মেটেরিয়াল, কোয়ালিটি মানে আপনার ট্রেনিং, সেগুলোতে কিন্তু কোনো টাকা বিন্দুমাত্র বাড়ে না। বাংলাদেশ অনেক ভালো করতেছে, তারপর কম্পেয়ার টু অন্য দেশে হয়তোবা আমরা আরও একটু ডেভেলপ করার সুযোগ আছে। বিশ্বাস করি যে এটা একদিনে সমাধান হবে না, কিন্তু যদি আমরা আস্তে আস্তে এখন থেকে উদ্যোগটা নিতে পারি, আমাদের আরও একটু ইমপ্রুভ করার জায়গা আছে। তবে বরাদ্দ নিয়ে এসব কথা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। বেড়েছে বলে কিন্তু আমাদের শিক্ষা খাতে যে বৈপ্লবিক পরিবর্তন সেটা সম্ভব হয়েছে। বাজেট 2% জিডিপির সেটার বিষয়ে একটা আলোচনা আছে, সেটা সার্বিকভাবে হ্যাঁ সেটা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেখলে হবে না। শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদের দেশে এবং দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ কিন্তু আমাদের প্রায় 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়ে থাকে। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার হলেও গত 5 বছরের বাজেটে বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় এর উল্টো চিত্র। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদ কৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রেও অবদান রাখছেন। ছাদ কৃষি নিয়ে রিপোর্ট করছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরায় 7 তলার উপরে 4,500 বর্গফুটের ছাদ কৃষির বয়স মাত্র 3.5 বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকুরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদ কৃষি। আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। কাজ করা শেষ করার পর আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না, আমার লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে। আমি আমার যত স্পেয়ার টাইম আমি স্পেন্ড ইন মাই রুম। তো আপনাকে এখানে সাহায্য করে কে? আপনার মা সাহায্য করে? 90% কাজ আমি, বাকি 10% আমার মা, আমার পাশে কাজ করে খালা আর আমার ওয়াইফ।
রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ রয়েছে তার। আম গাছ খুব ভালো লাগে, আমার ফুল গাছ অ্যারোমেটিক ফ্লাওয়ার্স ভালো লাগে, সুগন্ধি ফুল ভালো লাগে, আমি সবজিও চাই, আমি ছায়া চাই, মানে আমি সবই চাই, আমি সব কিছু থেকে একটু চাই। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদ কৃষি দাবি তার। প্রতিটা ভবনের ছাদে যদি সবুজ গাছ কিছুটা হলেও লাগানো হয়, যেটা শহরের তাপ বলেন, কার্বন এমিশন বলেন, সব কিছুই কিছুটা হলেও কমিয়ে আনবে। আরবান জঙ্গলের আদলে তরুণী উদ্যোক্তা ছাদ কৃষিটি একটা রূপ দিতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোক্তা ছাদ কৃষি করে তার জীবনে এই সময় এসে যে আনন্দ পেয়েছেন, এটা তার কাছে অনেক বড় বিষয়। এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের বা বিভিন্ন শহর এলাকায় যতগুলো ছাদ এভাবে আছে সবগুলোই এরকম ছাদ কৃষি বা ছায়াবিষ্ঠিত একটা আদলে আসা উচিত। ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের সামিউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। হুমায়ুন ফরিদীর ৭২তম জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ শিরোনামে স্মারক গ্রন্থ। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বইটিতে হুমায়ুন ফরিদীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা ছিলেন ফরিদীর কাছের মানুষ। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে অভিনয়ে সবখানে দাপটের সাথে রাজত্ব করে গেছেন গত কয়েক দশক। নিপুণ অভিনয় দক্ষতায় দেশের মঞ্চ ও নাট্য চলচ্চিত্র জগৎকে দিয়ে গেছেন অফুরান সমৃদ্ধি। ভাঙনের শব্দ শুনির সেরাজ তালুকদার, সংসপ্তকের কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অনেক দিন। নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন যে গুণী মানুষটি, তিনি হুমায়ুন ফরিদী। ঢাকার নারিন্দায় জন্ম নেয়া গুণী এ অভিনেতার জন্ম ১৯৫২ সালের ২৯শে মে। বেঁচে থাকলে ফরিদী ৭২ বছরে পা রাখতেন। জন্মদিনে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ স্মারকগ্রন্থ উন্মোচন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। বাংলাদেশের অভিনয় জগতের ম্যাজিশিয়ান খ্যাত হুমায়ুন ফরিদীর স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থের প্রচ্ছদ করেছেন তাঁরই প্রিয় বন্ধু, চিত্রশিল্পী ও বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বন্ধু সতীর্থ ফরিদীকে ভালোবেসে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে এসে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন মামুনুর রশিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান খান, মতিন রহমান, নাট্যকার হারুন রশিদ, নাট্যকার আক্তার ফেরদৌস রানা, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু সহ বরেণ্যরা। উৎসব আয়োজনে সাধুবাদ জানান স্মারকগ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য, শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা উৎসবে অভিনেতা হাফিজুর রহমান সুরুজ, সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সহ ছিলেন হুমায়ুন ফরিদীর আত্মজা দেবযানী। ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা অভিনয়ের সম্রাট হুমায়ুন ফরিদী। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমি ফল, আম, ধান, সবজি, কলা বাগান ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ, বিধ্বস্ত প্রকৃতি ও পরিবেশ। সাইক্লোন শেল্টার সহ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও পানিবন্দী লাখো মানুষ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি বলছে প্রশাসন। এবারে খেলার খবর।